আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আসলে আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক এই যে নিয়োগ পরীক্ষাটা আছে যেটা ৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে সকাল ১১:৩০ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, মহান আল্লাহ যদি চান। তো এই পরীক্ষাটা নিয়ে আপনাদের আসলে অনেক প্রশ্ন, অনেক। আমি আগেও ৫টা প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। প্লাস আরও অনেক কিছু দিয়েছি। মানে আপনাদের যত ধরনের জিজ্ঞাসা আছে আমি সব কিছুরই অ্যান্সার দিয়েছি। বিভিন্ন কমেন্টে হোক বা বিভিন্ন জায়গায় হোক আমি দিয়েছি। আমার পোস্টের মাধ্যমে দিয়েছি। কিন্তু তারপরেও আপনাদের প্রশ্নের আসলে কোনো শেষ নাই। তো তার মাঝখান থেকে আরও ৫টা জরুরি প্রশ্ন আমি তার উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি। প্রশ্ন ৫টা অলরেডি আপনারা ভিডিওর থাম্বনেইলে দেখেছেন। তো আমি সেগুলো নিয়ে উত্তর দিব ইনশাআল্লাহ। তো আমি চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। নাম্বার 1 হচ্ছে, রাফ কোথায় করব স্যার? পেন্সিল দিয়ে প্রশ্নে করে পরে কি মুছে ফেলে দিব নাকি অ্যাডমিটে করব? দেখুন, এর উত্তর আমি অলরেডি একবার আমার ভিডিওতে আমি দিয়েছিলাম। আবারও বলছি, আপনারা যখন পরীক্ষা হলে ঢুকবেন তখন হলে ঢোকার পরে স্যারদের কাছে জিজ্ঞাসা করবেন বা স্যাররা নিজেরাই আপনাদের এসে বলে দিবে। স্যাররা বলার পরে স্যাররা যেখানে করতে বলবে রাফ, সেখানেই রাফ করবেন। সেটা প্রশ্নে হোক, সেটা অ্যাডমিটে হোক, সেখানেই করবেন। আর পেন্সিল দিয়ে করেন বা কলম দিয়ে করেন, এটা কোনো ম্যাটার না। আর যদি আপনি পেন্সিল দিয়ে করেও থাকেন, শুধু শুধু আর মোছার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? এটা শুধু শুধু সময় নষ্ট হবে। আপনি আপনি যদি স্যারদের অনুমতি নিয়েই করেন তাহলে আর এগুলো করার কোনো প্রয়োজন নেই। ওকে? এটা পেন্সিল দিয়ে করেন বা কলম দিয়ে করেন, এটা কোনো ম্যাটারই করে না। ওকে? এটা স্যারদের কাছ থেকে শুনে জেনে তারপরে করবেন। না শুনে কোনো কিছু আন্দাজে করতে যাবেন না, না অ্যাডমিটেও না আর প্রশ্নেও না। আর আমি অ্যাডমিটের কথায় বলেছিলাম প্রথমেই যে অ্যাডমিটের রাফ করা যাবে, এই জন্য বলেছিলাম এই বুয়েটের আন্ডারে উপখাদ্য পরিদর্শক যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষায় যারা দিয়েছিলেন তারা কিন্তু অ্যাডমিটে রাফ করতে পেরেছিলেন, সেখানে অনুমতি দেওয়া হয়েছিল। সো তার উপর ভিত্তি করে আমি এটা বলেছি। তো যাই হোক, আশা করি এটা বুঝে শুনে আপনারা কাজটা করবেন। নাম্বার ২ হচ্ছে, অনলাইন যে এনআইডি কপি, স্যার আমার কাছে যদি আসল এনআইডি না থাকে বা আমি যদি এনআইডি সংশোধনের জন্য দিয়ে থাকি, তো অনলাইন এনআইডি নিব? আর যদি আমার কাছে স্যার এনআইডি সংশোধন করতে দিয়ে থাকি তাহলে কোনটা নিব? দেখুন, আপনি যদি অনলাইনে সংশোধন করতে দিয়ে আপনার যদি নির্বাচন অফিসে এটার জন্য সংশোধন করতে দিয়ে থাকেন এনআইডি, তাহলে আপনার কাছে যে ভুল যেটা আছে বর্তমানে যেটা প্রেজেন্ট আছে ওইটাই নিয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে তাই। আর আপনার যদি এনআইডি করতে দিয়ে থাকেন এখনও না পান, তাহলে অনলাইন যে কপিটা আছে সেটা বের করবেন। সেটা বের করে সেটাকে লেমিনেটিং করবেন বা লেমিনেশন করবেন, করে সেই জিনিসটা আপনারা নিয়ে যাবেন। ঠিক আছে? সেটাকে কোনো সত্যায়িত করার কোনো প্রয়োজন নেই। ওই লেমিনেটিং করে ২ পাশ লেমিনেটিং করেই নিয়ে গেলেই হচ্ছে। ঠিক আছে? আর বলছেন যে আর একটা প্রশ্ন হচ্ছে, তা হচ্ছে স্যার যদি এনআইডি না থাকে, যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে কি করব? এটা নির্ভর করবে আপনি যখন আবেদন করেছেন সেই আবেদনের উপরে। আপনি যদি আবেদন এনআইডি দিয়ে করে থাকেন আপনাকে অবশ্যই এনআইডি নিতে হবে। যদি আবেদন জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন আপনি এনআইডি নিয়ে কোনো কাজ হবে না। ওই জন্ম নিবন্ধন আপনাকে দেখাতে হবে। আর যদি জন্ম নিবন্ধন নেন তাহলে অবশ্যই তার আসল কপিটা আপনারা নিয়ে যাবেন। ঠিক আছে? আর যদি মনে করেন যে না আমার কাছে আসল কপি এই মুহূর্তে নাই, তাহলে সত্যায়িত কপি নেবেন। তবে এটা কতটুকু গ্রান্ট হবে আমি বলতে পারবো না। কারণ যেহেতু এটা এক একটা জন্ম নিবন্ধন দিয়ে করেছেন, সাধারণত এনআইডি দিয়ে করলেই ভালো হয় এই ধরনের আবেদন। কারণ নিজ জেলা তো এটা তারা চেক করবে। ওকে? আশা করি এটা উত্তর পেয়েছেন। এবার আসেন নাম্বার ৩, স্যার যে জেলা কোনটা লিখবো? যখন জেলা লিখতে বলবে ওএমআরে কোনটা লিখবো? আমি কি আবেদন যেখান থেকে করেছি সেখানে জেলা লিখবো নাকি আমার এনআইডিতে যে জেলা দেওয়া সেটা লিখবো? এটা নিয়ে অনেক গরমিল আছে। আপনারা বিশেষ করে যারা মহিলারা আছেন বা যারা আপনার মেয়েরা আছেন, তারা দেখা যাচ্ছে আপনাদের এনআইডি আছে বাবার যে ঠিকানা সেখানে, অর্থাৎ আপনি যেখানে আগে থাকতেন। শ্বশুরবাড়ি এখন যখন এসেছেন সেখানে আপনি আবেদন করেছেন। অর্থাৎ আপনি আপনার বাবার বাড়ি বা আপনার নিজের যে জেলা সেখানে ঠিকানা না দিয়ে আপনি শ্বশুরবাড়ির ঠিকানায় আবেদন করেছেন। কিন্তু এনআইডি কিন্তু বাবার বাড়ির ঠিকানায় দেওয়া। শ্বশুরবাড়ির ঠিকানায় যখন আবেদন করেছেন তখন পরীক্ষায় কিন্তু আপনাকে ওই যে ঠিকানায় আবেদন করেছেন ওইটাই লিখতে পারবেন, সেই শ্বশুরবাড়ির জেলা। কিন্তু ঝামেলা আপনি কখন পড়বেন জানেন? প্রথমত আপনি পরীক্ষা দিয়ে কোনো ঝামেলায় পড়বেন না। কিন্তু যখন ভাইভাতে যাবেন তখন কিন্তু, বা যখন আপনি ডিপিও অফিসে আপনার কাগজপত্র জমা দিবেন তখন কিন্তু এটা নিয়ে প্রশ্ন আসবে যে আপনি ওই জেলার না করে আপনি এখানে এখানে আবেদন করলেন। বুঝতে পেরেছেন? এখন কোনো সমস্যা নাই পরীক্ষা দিতে, কিন্তু ওই সময় সমস্যায় পড়বেন। তো সেক্ষেত্রে যদি আপনার মনে হয় আপনি পরীক্ষায় পারবেন বা টিকবেন, তাহলে অবশ্যই আপনার যে এনআইডিটা যে ঠিকানায় আপনি আবেদন করেছেন সেই ঠিকানার নামে সংশোধন করে নিয়ে আসবেন নির্বাচন অফিস থেকে খুব দ্রুতই, অর্থাৎ ভাইবা হওয়ার আগে বা ডিপিও অফিসে আপনার কাগজপাতি জমা দেওয়ার আগে। নাহলে কিন্তু বিপদে পড়বেন। ঠিক আছে? আর যদি মনে করেন যে আমার পরীক্ষা ভালো হয়নি, টিকবো না, তাহলে এখানেই সমাপ্ত। কিন্তু এই ভুলগুলো আর করবেন না। অর্থাৎ যেখানে আপনার এনআইডির যে ঠিকানা দেওয়া আছে ওই ঠিকানায় আপনি আবেদন করবেন। আপনি শ্বশুরবাড়ি কোথায় গেলেন বা কোথায় এইগুলো কোনো ম্যাটার করবে না। ঠিক আছে? যে এনআইডিতে যে ঠিকানা ওইটাই, বা জন্ম নিবন্ধনে যে ঠিকানা দেওয়া ওইটাই, সেটা আপনার বাবার বাড়ি হোক আর যে বাড়ির ঠিকানা দেওয়া হোক বা আপনার নিজের বাড়ি হোক। ওকে? এটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন নাম্বার ৪, এটা খুব বড় একটা টপিক। তা হচ্ছে, ওএমআরএ কি স্যার শুধু বাংলাদেশ বিষয়ে লিখতে আসবে বাংলা ইংরেজিতে, নাকি অন্য কোনো বিষয় দিয়েও আসতে পারে? দেখুন, এ পর্যন্ত যতবার পরীক্ষা হয়েছে বাংলাদেশ বিষয়ে লিখতে এসেছে, অন্য কোনো বিষয়ের পরীক্ষায় লিখতে আসেনি। কিন্তু এবার যে আসবে না তা না, যদি এবার এসেও থাকে তো সর্বোচ্চ আপনার নিজ জেলা বিষয়ে আসতে পারে, অর্থাৎ নিজ জেলা বিষয়ে বাংলা এবং ইংরেজিতে আপনি
বাংলায় 3টা বাক্য এবং ইংরেজিতে 2টা বাক্য আপনি লিখবেন এবং খুব ক্লিয়ার কাটভাবে লিখবেন, কোনো কাটাছিটা করবেন না, পরিষ্কারভাবে লিখবেন। কারণ এটা কিন্তু নাম্বার অ্যাড না হলেও এমনও হতে পারে যারা যারা টিকছে তাদের ওই মার্কটা ভাইবার সময় স্যারদের কাছে থাকলেও থাকতে পারে। তারা কিন্তু দেখবে যে আপনি কি লিখছেন, বুঝতে পেরেছেন? এটা যদি হয়ে থাকে, যদি কখনো এরকম হয়ে থাকে, যদি হয় এবার, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কারণ তারা যদি দেখে যে ওখানে ভুল করে লিখছেন, কাটা দিয়ে দিচ্ছে তাদের, ওটা কিন্তু আপনার মানে ভাইভাতে ইফেক্ট করবে। ঠিক আছে, এগুলো মাথায় রেখে সেগুলো ক্লিয়ার কাটভাবে লিখবেন। আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার পোস্ট অংশে, আগের ভিডিওতেও দিয়েছি যে কী লিখবেন বাংলাদেশ সম্পর্কে আসলে 3টা বাক্য খুব সুন্দর করে, 2টা বাক্য ইংরেজিতে, 3টা বাক্য বাংলায় কীভাবে লিখবেন আমি দিয়ে দিয়েছি, দেখে নিন আমার পোস্ট অংশে গেলে দেখতে পাবেন। এবার আসেন পুরুষ বা মহিলা এবং সেট কোড, এগুলো কি স্যার আপনার মানে লিখে বাংলায় লিখে তারপরে ওইগুলো বৃত্তপূরণ করবো নাকি শুধু বৃত্তপূরণ করলেই হবে? দেখুন ওখানে দেখবেন একটা ফাঁকা ঘর দেওয়া আছে, আগে যে পরীক্ষাগুলো হয়েছে যে ওএমআর ফর্ম সেখানে দেখবেন। তার মানে ফাঁকা ঘর থাকা মানেই হচ্ছে আপনি পুরুষ না মহিলা প্রথমে এটা লিখবেন, লিখে তারপরে বৃত্তটা পূরণ করবেন পুরুষ বা মহিলার উপরে। তেমনি আপনি যে সেটটা পাচ্ছেন সেই সেটটার নামটা লিখবেন বাংলায়, লিখে তারপরে আপনি সেই সেটে বৃত্ত পূরণ করবেন। ঠিক আছে, এটা না করে করবেন না, মানে শুধু বৃত্ত পূরণ করবেন না। ওকে, তার মানে হচ্ছে কি আপনার যদি বৃত্ত পূরণ ভুলও যায় তাহলে তারা মিলাবে যে না আপনার মানে না আপনি লিখছেন কোনটা, সেটা কিন্তু বেশি মানে কাউন্ট হবে। ওকে, এমন হতেও পারে অনেকে বৃত্ত পূরণ ভুল যেতেও পারে, তখন ওইটা দেখা হবে। ওকে, ঠিক আছে, গেল। এবার আসেন নাম্বার 5 যেটা, তা হচ্ছে এনআইডি এর জেলা আর আবেদনের জেলা যদি সেম না হয় এতে কি সমস্যা হবে? অলরেডি আমি এটা নিয়ে আলোচনা করেছি, কী ধরনের সমস্যা হবে সেটাও বলে বুঝাইছি। দেখুন এই টপিকটা যদি ওর মধ্যে আলোচনা হয়ে গেছে, তারপর আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা ভবিষ্যতে যদি কখনো এই ধরনের চাকরি, এই বিশেষ করে প্রাইমারি চাকরি যদি কোনো আবেদন করেন, আমি হাত জোরে অনুরোধ করতেছি দয়া করে আপনি বর্তমানে কোথায় থাকতেছেন সেটা খেয়াল করবেন না। আপনি শ্বশুরবাড়ি থাকেন, আপনার নিজের বাড়ি থাকেন, এটা কোনো ম্যাটার করে না। আপনি যে জেলায় আপনার এনআইডি সেটা একটু খুঁজবেন, খুঁজে দেখে সেই জেলার হয়ে আপনি শুধু আবেদন করবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি এখানেই আমি পার্মানেন্ট হবো, তাহলে আগে এনআইডি সংশোধন করে নিয়ে আসবেন। সংশোধন করে নিয়ে এসে তারপরে সেই সংশোধিত এলাকা যেটা আপনারা আনছেন বা যে জেলা, সেই জেলার হয়ে আবেদন করবেন। বুঝতে পেরেছেন? এই ভুলগুলো আগে পরে করবেন না, কারণ এগুলো যারা করছেন তারা কিন্তু পরে বিপদে পড়ছেন। এগুলো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এগুলো করবেন না। ঠিক আছে, তাহলে এত ঝামেলায় পড়বেন না। তো ভালো থাকবেন, আশা করি আপনাদের উপকারী হবে আমার এই ছোট ভিডিওটা থেকে। তো দেখা হবে ইনশাল্লাহ। আর আপাতত কোনো মানে ভিডিও নিয়ে, প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার ভিডিও নিয়ে আসার ইচ্ছা নাই। আশা করি সব সমস্যার সমাধান আমি দিতে পেরেছি আল্লাহর ইচ্ছায়। তো এরপরে যা আলোচনা হবে সেটা আমি আমার পোস্ট অংশে বা আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে এটা আলোচনা হবে। ভালো থাকবেন সবাই। এর পরবর্তীতে আমি ভূমি রেকর্ড জরিপ অফিস বা ধরেন আরও যেসব পরীক্ষাগুলো আছে বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে অন্যান্য যেসব গ্রেডেড পরীক্ষাগুলো আছে সেগুলোর প্রশ্ন প্যাটার্নগুলো কেমন হয় বা ধরেন অস্থায়ী রাজস্ব পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয় সেই প্যাটার্ন নিয়ে আমি ইনশাল্লাহ আসবো। তবে সেটা 9 তারিখের পরে, আপাতত অন্যান্য টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের পরীক্ষা স্থগিত হওয়ার আমি কোনো চান্স দেখি না। 9 তারিখ ফাইনাল হয়েছে, আল্লাহর ইচ্ছায় পরীক্ষাটা হবে। দোয়া রইল আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।